কি বলবেন এবারের বিশ্বকাপের এখনো পর্যন্ত সেরা ম্যাচ, 82 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে এভাবে কামব্যাক এবং জয় অবিশ্বাস্য। একেই বোধহয় বলে মেসি জাদুর মহিমা। আর দুই কোচের মগজাস্ত্রের লড়াই নিয়ে গতকাল আমরা ফুটবল আড্ডায় আলোচনা করেছিলাম। এই মগজাস্ত্রের লড়াইয়ে কিন্তু স্কালোনি টেক্কা দিলেন তুখেলকে বলাই যায়, এবং পরপর দুটো বিশ্বকাপের ফাইনালে উঠে আর্জেন্টিনা সামনে ইতিহাসের হাতছানি। আজকে আমাদের ফুটবল আড্ডায় অবশ্যই আমরা গতকালের ম্যাচ নিয়ে এখন আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ সাংবাদিক রূপক মিশ্র, সৌভিক বন্দ্যোপাধ্যায়। আমি রূপককে দিয়ে শুরু করি, সুতরাং রূপকের কাছেই প্রথম যাই। যেটা হচ্ছে যে তুখেলকে নিয়ে এর আগেরও আলোচনায় আমাদের কাছে উঠে এসেছিল। আমি আর্জেন্টিনা পার্টে পরে আসবো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এক গোলে এগিয়ে থেকে এতটা রক্ষণাত্মক হয়ে যাওয়া, ওখানেই কি ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল? আমার মনে হয় এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে যে দেখো, একটু অন্যভাবে শুরু করি। যে ছোটোবেলায় যখন আমরা অঙ্ক করতাম তখন আমাদের শিক্ষক বা আমাদের বাবা মা প্রত্যেকে বলতো যে স্টেপ জাম্প করবি না। ঠিক, কারণ স্টেপ জাম্প করলে কিন্তু হয়তো অঙ্কটা তাড়াতাড়ি মিলে যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু গড়মিল হয়, অঙ্ক ভুল হয়, গোড়ায় গলত থেকে যায়, অঙ্ক ভুল হয়। টুকেল যেটা করলো সেটা হচ্ছে একটা স্টেপ জাম্প করতে গিয়ে গোটা দলের এবং গোটা জাতিরই বলতে পারি যে আশাটাকে একেবারে ধূলিসাৎ করে দিল। কীরকম? এর আগের সমস্ত অনুষ্ঠানে আমি টুখেলকে বলেছিলাম যে ও নকআউট কিং, এবং এই কারণেই কিন্তু ওকে ইংল্যান্ড হায়ার করেছে। যদিও ইংল্যান্ডের যে প্রথম পছন্দ ছিল কিন্তু যে পেপ গোয়ার্দিওলা, তবুও তারা যে টুকেলকে এনেছিল কারণ গোয়ার্দিওলা প্রথমে বললো যে না, আমি আসতে চাই না। আচ্ছা, পেপ দৌড়ে ছিল, ইংল্যান্ড ছিল। তারপরে ওদের মধ্যে একটা গোপন মিটিং হয়। সেই মিটিংয়ে ওরা কিন্তু টুখেলের যে প্রেজেন্টেশন সেটাতে বেশ আপ্লুত হয় এবং টুখেলকে হায়ার করে। যাই হোক, সেটা আগেকার কথা। গতকালের ম্যাচ যদি তুমি দেখো, দুই কোচই কিন্তু দুই কোচকে বলতে পারো যে ব্লাফ দিয়েছে। কীরকম? যেমন ধরো সিমিওনেকে প্রথম একাদশে রাখাটা আর্জেন্টিনার একটা চাল। সবাই ধরেছিল কিন্তু যে ওখানে রদ্রিগো দি পল থাকবে, কিন্তু রদ্রিগো ছিল না। রদ্রিগো দি পল এতদিন খেলে এসছে, এটা একটা অদ্ভুত একটা ব্লাফ দিল। এবার দেখো ইংল্যান্ডের তরফে কিন্তু মর্গ্যান রজার্স অ্যাস্টন ভিলার প্লেয়ার, যারা জানেন না, মর্গ্যান রজার্স গত মরশুমে অ্যাস্টন ভিলার হয়ে উইংয়ে মাত্র 3 ঘন্টা খেলেছে। 38টা ম্যাচ প্রিমিয়ার লিগে খেলা হয়, 38টা ম্যাচে ও খেলেছে মাত্র 3 ঘন্টা উইংয়ে। ও খেলেছে কিন্তু ম্যাক্সিমামটাই নাম্বার 10 পজিশনে, গোলও পেয়েছে, ভালো খেলেছে। এইবার নাম্বার 10 পজিশনে ইংল্যান্ডে খেলাটা অসম্ভব এই কারণ ওই পজিশনটা অকুপাই করে রেখেছে আমাদের জুড বেলিংহাম। ফলে জুড বেলিংহামকে তো যেহেতু বসানোর কোনো উপায় নেই, সেই কারণে এই বিশ্বকাপে প্রথমবার মর্গ্যান রজার্স কিন্তু রাইট উইংয়ে খেললো। এটা হচ্ছে 1 নম্বর চাল। দ্বিতীয় চাল হলো মার্কাস র্যাশফোর্ডের বদলে অ্যান্থনি গর্ডনকে খেলানো লেফট উইংয়ে। এবং আমরা কিন্তু আলোচনাতে বলেছিলাম যে মলিনা কিন্তু ওদের একটা উইক পয়েন্ট, এবং লক্ষ্য করে দেখো প্রথম গোলটা কিন্তু মলিনার মিস্টেকের কারণেই কিন্তু হলো। কাল রাতে যখন গোলটা হলো, তোমার কথাই মনে পড়লো যে এই আড্ডাতেই আমরা বলেছিলাম যে মলিনার ওখান থেকেই কিন্তু বিপদ আসার সম্ভাবনা, এবং বিপদটা ওইভাবেই এলো। এবং যে দুজন প্লেয়ারকে ব্লাফ দিল বলা যেতে পারে, সেই দুজন প্লেয়ারই কিন্তু ইংল্যান্ডকে এগিয়ে দিল। খেলাটা একদম নিট অ্যান্ড ক্লিন না হলেও মোটামুটি ইংল্যান্ডের হাতেই ছিল, যদিও তখনও পর্যন্ত খেলাটা 50-50 ছিল। এবার 1-0 গোলের লিড তুমি 55 মিনিটে পেয়ে যাচ্ছ। হঠাৎ করে কি মাথায় এলো টুখেলের জানি না। আমি এটা নিয়ে ব্রিটিশ মিডিয়ায় প্রচণ্ড কাঁটাছেঁড়া শুরু হয়েছে যে একজন টুখেলকে আনা হয়েছিল গ্যারেথ সাউথগেট, প্রচণ্ড রক্ষণশীল ম্যানেজার ছিলেন। এবার এই কাজটা যদি গ্যারেথ সাউথগেট করতো বোঝা যেত। টুখেল একটা অ্যাগ্রেসিভ জার্মান ম্যানেজার, সে 55 মিনিটেই ধাই ধপাধপ চেঞ্জ, এবং যে নকআউটে হচ্ছে বাজিমাত করে। এক্স্যাক্টলি। এবং যে প্লেয়ারটা তোমাকে লিড দিল, যে প্লেয়ারটা অন্যতম দ্রুতগামী একটা প্লেয়ার, এবং আর্জেন্টিনা তখন সবাই মিলে উঠে খেলবে, ফরওয়ার্ডে যাবে, এটাই খুব দস্তুর, এবং সেটাই হলো। তখন তুমি কুইক ট্রানজিশনে অবশ্যই একটা পাল্টা আঘাত আনতে পারতে, এবং সেখানে তোমার অস্ত্র হতে পারতো গর্ডন। সেখানে তুমি গর্ডনকে তুলে নিলে এবং নামালে একজন ডিফেন্ডারকে, রিস জেমসকে তুলে নিলে, তারপরে তুমি ডেকল্যান রাইসকে তুলে নিলে, দুটো স্তম্ভ ফিজিক্যাল প্লেয়ার, তুমি তাদেরকে অবাক করা, এবং এই দুজন প্লেয়ারকে তুলে নিয়ে তুমি আবার ডিফেন্ডারকে নামাচ্ছ। তো এইটাই ড্যান বার্নকে নামানো, নিকো ওরাইলিকে নামানো আমার মতে একটা ডিজাস্টার ক্লাস, মাস্টার ক্লাসের বদলে ডিজাস্টার ক্লাস। 55 মিনিট পর্যন্ত যে টমাস টুখেল মোটামুটি জাতির নায়কে পরিণত হচ্ছিলেন জার্মান হয়েও, জার্মানের সঙ্গে ইংরেজদের বৈরিতা আজকের না, যে যার চুক্তি, যার ঐতিহাসিকভাবে এই বৈরিতা, যার সই করানোটা শুরু থেকে একটা বিতর্কিত অধ্যায়, তাকে মোটামুটি তারা নায়ক বলে মানতে শুরু করেছিল।
তার 3-4টে চাল এত বুমেরাং হলো যে আমি মনে করি আর্জেন্টিনাকে কৃতিত্ব দিয়েও বলবো, মানে আর্জেন্টিনাকে অবশ্যই তাদের মানে প্রাপ্য, এটা হয়তো আমরা আলোচনাতে আসবো, কিন্তু ওই চালটা যদি সেই মুহূর্তে না নিত তাহলে কিন্তু ফলাফল অন্য হতেও পারতো সেক্ষেত্রে কোথাও কি চাপের মুখে মনে হয়? চাপের মুখে, কারণ হচ্ছে দেখো 1-0 গোলে, এবং এই বিশ্বকাপে আমরা দেখছি যে আর্জেন্টিনা হঠাৎ করে পিছিয়ে পড়ছে, লিড ধরে রাখতে পারছে না। এবং স্কালোনিও কিন্তু বলেছে যে আমরা একটা ইউনিক টিম, মানে খুব একটা ভেঙে বলেনি, বলছে আমাদের টিমকে আপনারা মানে ব্যাখ্যা করতে পারবেন না, একটা বাংলায় শব্দ আছে না, বাক্য মনাতীত, মানে বাক্য মনের অতীত ওদের সমস্ত মুভ, মানে এটা ভাবা যায় না। একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিছিয়ে পড়ছে, 1 গোল 2 গোল খাচ্ছে, আবার গোল করে 90 মিনিটেই কখনো কখনো বেরিয়ে যাচ্ছে, এটা অদ্ভুত একটা রহস্য। এই রহস্যটাকে ডিকোড হয়তো ফ্রান্স করতে পারবে। রিপিটেশন দেখছি আমরা, একটা প্যাটার্ন, একটা অদ্ভুত একটা প্যাটার্ন, যে মোটামুটি 50-60 মিনিট পর্যন্ত সবাই একটা লেভেলে ফুটবল খেলছে, তারপর হঠাৎ করে কখনো মেসি জ্বলে উঠছেন, হঠাৎ করে কখনো লাউতারো মার্টিনেজ জ্বলে উঠছেন, কে কখন জ্বলে উঠবেন সেটা মানে আজ করা যাচ্ছে না। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে পিছিয়ে পড়ার পর টিমটা একটা অন্য জন্তুতে পরিণত হচ্ছে, এবং কালকেও সেটা হলো। এবং তুমি খেয়াল করে দেখবে যে 55 মিনিটের পর থেকে কিন্তু আর্জেন্টিনা একটা অন্য আর্জেন্টিনা, অন্য আবার বলা যায় না, কারণ এই বিশ্বকাপে অন্য আর্জেন্টিনাই বারবার ফিরে আসছে, রেকারেন্ট হয়েছে। তো আমার অদ্ভুত একটা স্পার্ক করছে। তো আমার মনে হয় যে চাপের মুখেই কোথাও গিয়ে নিজেদের প্লেয়ারদের ট্রাস্ট না করতে পারাটা মনে হয় ইংল্যান্ডের কাল হয়ে গেল। মানে কোচ যদি ট্রাস্ট করতো যারা ওখানে রয়েছে এবং তাদেরকে বলতো যে তোমরা খেলে যাও, একটা গোল খাওয়ার পর যদি ওই ডিসিশনটা নিত, 55 মিনিটে এতটা ডিফেন্সিভ মানে পরিবর্তন, মানে যদিও আমরা কেউ এখানে খেলি না ফুটবল, কিন্তু আমরা ফুটবল দেখি একেবারেই। তো আমাদের যে পর্যবেক্ষণ, আমাদের এতদিন ধরে যে দেখা ফুটবল, আমি অন্তত দেখিনি যে এতটা ডিফেন্সিভ চেঞ্জ কখনো টমাস টুখল বা অন্য কোনো ম্যানেজার করেছে। একটা লিড থাকার সময়, একটা লিড রয়েছে তখন, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে। আমি সৌভিকের কাছে আসবো। সৌভিক, তোমার টিম, যদিও সাংবাদিক সত্তায় হচ্ছে ব্যক্তিগত ভালো লাগা না লাগাকে আমরা মানে স্টুডিওর বাইরে রেখে এসে বসি, তবুও তোমার টিম স্পেন ফাইনালে উঠেছে, এবং স্পেনের প্রেসিং ফুটবল কোথাও যেন কালকে, আমি জানি না দর্শকরা একমত হবেন কিনা, আর্জেন্টিনা গোলটা খাওয়ার পর যে ফুটবলটা খেলছিল, প্রেসিং ফুটবল, পাস দেওয়া নেওয়া করে, কোথাও স্পেনকেও যেন মনে করাচ্ছিল। অদ্ভুত একটা কি বলবো, একটা অসাধারণ লেভেলে নিয়ে চলে গেল ম্যাচটাকে তখন একটা আর্জেন্টিনা, এবং ওখানেই কিন্তু ইংল্যান্ড ধরাশায়ী হয়ে গেল, একদম কুলকিনারা পাচ্ছিল না কি করবে, কি বলবে বলো তো। ফাইনালে স্পেনের সঙ্গেই আর্জেন্টিনার মুখোমুখি। একদম প্রথমে তো বলবো একটা অসাধারণ ফাইনাল আমরা দেখতে চলেছি। আমি চাইবো যাতে ফ্রান্স স্পেনের ম্যাচটার মতো ফাইনালটা একদমই না হয়, একটা টান উত্তেজনার ম্যাচ হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি যেরকম বললে, আমরা ওই দিনকারই আলোচনা করেছিলাম যে টিকি টাকাটা তোমার ল্যাটিন আমেরিকান ফুটবল থেকেই এসছে। তুমি যদি একটুখানি পিছিয়ে যাও, মানে বেশ কিছু বছর পিছিয়ে গেলে দেখবে মানে মোটামুটি ব্রাজিল থেকে টিকি টাকার একটা মানে উৎপত্তি, ব্রাজিল ওই 2002 বা তারও আগের যে ব্রাজিল খেলতো যে ফুটবলটা, সেটাই টিকি টাকার উৎপত্তি। এবার স্পেন সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে 2010-এর পরবর্তী স্পেন। তো স্বাভাবিকভাবেই ল্যাটিন আমেরিকান টিম আর্জেন্টিনা সেও টিকি টাকাটা খেলবে। কালকের ম্যাচটাতে যেটা রূপক বলল খুব পরিষ্কারভাবেই, সেটা আমারও খুব অবাকই লেগেছে যে টুখেল, যাকে আমরা নকআউট কিং হিসেবে চিনি বা জানি যে একটা আক্রমণাত্মক কোচ, এটা যদি গ্যারেথ সাউথগেট থাকতেন তাহলে বলতাম যে এটা মানে বোঝা যেত যে উনি করেছেন। টুখেলের মতো কোচ 55 মিনিটে তার গোল স্কোরারকে তুলে নিচ্ছেন, কিছুক্ষণ বাদে ডেকল্যান রাইসের মতো প্লেয়ারকে তুলে নিচ্ছেন। আমার মতে সেই জায়গাটা তো একটা আর্জেন্টিনার অ্যাডভান্টেজ হয়েছেই। আরও একটা ব্যাপার, আর্জেন্টিনা টিমটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি বলবো, এবারের ওয়ার্ল্ড কাপে যে পিছিয়ে পড়া আর্জেন্টিনা না, মানে নিজেরাও ওরা বুঝতে পারে না যে ওরা কি করবে। মানে ওদের মধ্যে আমি একটা কাজ করে, যেটা আমি আগের দিনও মনে হয় আলোচনায় বলেছি, যে রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে আর্জেন্টিনার তফাৎটা হচ্ছে বেসিক, যে আর্জেন্টিনা যখন পিছিয়ে থাকে না, ওদের মানে 10টা প্লেয়ার, রূপক যেমন আগের দিন বললো যে 10:1, মানে মেসি আর বাকি 10 জন, ওরা মেসির জন্য খেলে। মানে মনে হয় যেন পিছিয়ে পড়া আর্জেন্টিনা জাতিগতভাবে একদম। এবং ওরা দেখে যে আমরা হারছি, ঠিক আছে সেটা আমরা হারছি, কিন্তু মেসি হারছে, আমাদের মেসিকে জেতাতে হবে। এইরকম একটা মানে কি বলবো, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে আর্জেন্টিনার খেলাটা চেঞ্জ হয়ে যায়। এটা খুব দেখা যায় না অন্যান্য টিমের মধ্যে। এবং তুমি কালকে যখন ইংল্যান্ড প্রথম 15-20 মিনিট, আমি বলবো কেউই গোল করতে হয়তো চাইছিল না,
মানে ওদের মধ্যে না একটা ফিজিক্যাল টাচ, যেটা আমরা আলোচনা আমরা করলাম বললাম যে একটা কিন্তু হস্টাইল একটা যে অ্যাটমসফিয়ার কিন্তু দেখা যেত, এবং সেটাই হলো, এবং সেটাই কাল আমরা এটা আজ করে এবং আলোচনা প্রচুর ট্যাকটিক্যাল ফাউল, মানে ট্যাকটিক্যাল ফাউল মানে এটা ধূসর অঞ্চলের ফাউল, মানে সেখানে তুই হলুদ কার্ড দেখাতে পারবে না, একদম, লাল কার্ড দেখাতে পারবে না, নিরন্তর হয়ে চলেছে। একটা টাইমে ফার্স্ট হাফেই বোধহয় 12টা ফাউল ছিল আর্জেন্টিনার আর ইংল্যান্ডের, সম্ভবত আমি মনে পড়ছে না, আর দুই দলই, হ্যাঁ, এবং দুই দলই কিন্তু হলুদ কার্ড খেয়ে গেছে। খেয়ে গেছে। এবার প্রথমে 15-20 ম্যাচটা দেখে মানে ওই ম্যাচটাই যদি পরবর্তী আরো 20 মিনিট চলতো, হয়তো আমরা টাই ব্রেকার পর্যন্ত যেতে পারতো ম্যাচটা। কারণ দেখছিলাম কারোরই গোল করার সেভাবে নেই, কিন্তু ট্যাকটিক্যাল একটা ব্যাটেল, ফিজিক্যাল একটা ব্যাটেল, মানে তুই মারবি আমিও মারবো, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি বলবো কালকে ইংল্যান্ডের কালটা হলো এই আর্জেন্টিনার এগেইনস্টে প্রথম গোলটা করা, এবং গোলটা করার পরবর্তী কিছু মিনিটের মধ্যেই ওই অতগুলো চেঞ্জ বাক্যে খুঁচিয়ে দিল। এবং নেক্সট তুমি যে লাস্ট 2-3টে ম্যাচ দেখবে আর্জেন্টিনার, এভাবেই কিন্তু পিছিয়ে থেকে আর্জেন্টিনা ম্যাসিভ কামব্যাক করেছে। কেপ ভার্দের এগেইনস্টে 120 মিনিট অবধি খেলা গেছে, সেটাও কামব্যাক। ইজিপ্টের ম্যাচটা তো একটা মানে অবিশ্বাস্য কামব্যাক তুমি বলতে পারো। সুইজারল্যান্ড ম্যাচটাও তুমি এতগুলো কামব্যাক আমার স্মৃতিতে আসছে না কোনো টিমেরই ক্ষেত্রে, শুধু আর্জেন্টিনা বলে না। সেটাই মনে হয় কালকে ইংল্যান্ডকে আরো বেশি পিছিয়ে দিল, যার জন্য মানে একটা টাইমে ইংল্যান্ডের মতো টিম, আমরা আলোচনা করছিলাম একটা ফিজিক্যাল ব্যাটেল হবে, খুব মানে একটা মারকাটারি খেলা হবে, সেই টিমটা 10 জন ডিফেন্স করছে একটা টাইমে। মানে এটাও কিন্তু খুব একটা দেখা যায় না, এটাতে আমি অবাক হলাম। এবং তুমি দেখো ডিফেন্সের স্ট্রাকচারটা কিরকম, মানে এরকম না যে কিন্তু এই 6-4-1 বা 5-5-1 এরকম, মানে একটা লো ব্লক ডিফেন্স না, 10 জনই পেনাল্টি বক্সে দাঁড়িয়ে। এবং আরেকটা অদ্ভুত কথা যে মানে কালকের ম্যাচের আগে পর্যন্ত সমস্ত বিশেষজ্ঞরা বলেছিল যে মেসিকে আটকানোর মানে উপায় তো খুব একটা নেই, তাও যতটুকু আমাদের হাতে থাকে সেটা হচ্ছে ওকে টাইম এবং স্পেস, এই দুটো দেওয়া যাবে না। এবার তুমি ভাবো 10টা প্লেয়ার মিলে যদি একটা ছোট ডি বক্সের মধ্যে নিজেদেরকে ঘন সন্নিবিষ্ট রাখে, মেসি যখন রাইট উইংয়ে আছে, মেসির দেখছে ভাই আমি কাকে দিব, মানে কাকে দেবো, কাকে বাড়াবো, কোন দিক দিয়ে ক্রস করবো, ওরাতে অবারিত সময়। একদম। এবার দেখো আমি এটাও যে মেসি কালকে দেখো, মেসি তো সাধারণত একটু মাঝমাঠ থেকে ধরে, রাইট উইং এর দিকে খুব বেশি যে কালকে একদম স্ট্র্যাটেজি চেঞ্জ করলো, মেসি পুরোপুরি রাইট উইং এ চলে গেল। মেসির ডান পা থেকে ওই ক্রস উঠে এলো, যেটাতে সেকেন্ড গোলটা করলো। প্রথমটা মনে হয় ও ডান পাই দিয়েছিল, দুটোই ডান পা, মেসির বাঁ পা বিখ্যাত ডান পা থেকে। আরো একটা আমি দেখলাম যে মেসির কর্নারেও কালকে স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। মেসি তখন কিন্তু ভাষায়নি, 3-4টে কর্নার করলো যেখানে হচ্ছে বল সামনে কোনা ঘেঁষে বা এদিক থেকে দেখে মানে আক্রমণটা ওখান থেকে একটা ফর্ম করার চেষ্টা করলো। এটাও কোথাও একটা বোধহয় স্ট্র্যাটেজি পাল্টে দিয়ে চাল। হ্যাঁ, এবং এটা কিন্তু টমাস টুখেল কিন্তু বলেছে, মানে ওকে যখন সাংবাদিকরা যখন চেপে ধরলো যে আপনি কেন এরকম রক্ষণাত্মক চেঞ্জ করলেন, তখনও বলছে যে 55 মিনিটের পর যখন আমরা হঠাৎ করে এগিয়ে গেলাম, ওরা কিন্তু মানে প্রচুর এন্তার ক্রস করতে শুরু করলো, এবং মাঠে সেই মুহূর্তে, মানে এটা কিন্তু আমার যুক্তি না, এটা কিন্তু হচ্ছে জার্মান কোচের যুক্তি, এবং সেই মুহূর্তে আমাদের ডিফেন্সিভ ইউনিটে দীর্ঘদেহী কোনো প্লেয়ার ছিল না। ওই জন্য দেখো নিকো ওরাইলি এবং ড্যান বার্ন দুজনে কিন্তু প্রচন্ড দীর্ঘকায়, হ্যাঁ, এই কারণে মানে এইটা হচ্ছে ওদের যুক্তি। এবং এইটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো না, সত্যিই তো, মানে তখন দেখবে যে রদ্রিগো দি পল যখন নামলো, হ্যাঁ, ও কিন্তু মেসির সঙ্গে প্রায় একই জায়গাতে, মানে মেসি একটু ওপরে, রদ্রিগো দি পল একটু নিচে, দুজনেই ডান দিকে, ওরা কিন্তু সেই বাঁকানো সেই যে ক্রসগুলো শুরু করলো। এবং 80 মিনিটের পর ওটা ভয়ঙ্কর হয়ে উঠলো যখন লাউতারো মার্টিনেজ নামলো। লাউতারার ওই হাইট নিয়ে স্পট জাম্প করে, ওখানেও কিন্তু ওই লম্বা, মানে ইংল্যান্ডের যদি ওরকম ধরনের কোনো স্টপার বা কিছু, এবং স্টপার ছিল, কিন্তু তুমি এখানেও আমি বলবো যে মেসির, এখানেই বলছি যে মেসির যে ক্রসটা এত ইনভাইটিং, এবং একটা মানে কি বলবো যে থালায় সাজানো একটা খাবারের মতো, মানে ওটা যদি মিস করতো তাহলে কিছু থাম্পিং হেডার বলে না, ওটা একদম জাল কাঁপানো একটা হেডার, মানে একদম। আর গোলের মানে গোলপোস্টের খুব ক্লোজ ছিল, সেভ করার কোনো জায়গাই ছিল না। তার আগে পর্যন্ত কিন্তু পিকফোর্ড কালকে যথেষ্ট ভালো খেলেছে। এবং আমি বলবো কালকে আর্জেন্টিনা আরো মানে স্কোর লাইন আরো বেশি লজ্জাজনক হতে পারতো ইংল্যান্ডের জন্য, কারণ দুটো মানে একদম ডেফিনেট গোল বাড়ে লেগেছে, দুটোই ম্যাকালিস্টারের। একটা হেডার যেটা বাঁ দিকের বাড়ে লাগলো, একটা ওর গ্রাউন্ডেড শট ডান দিকের, এবং ওটার রিফ্লেক্টেই ফার্স্ট গোলটা হলো, যদি আমি খুব ভুল না করি। সেকেন্ড গোলটা তো কিছু বলার নেই মেসির। আমি কালকেই বললাম যে কালকে আমরা যখন আলোচনা করছিলাম যে মেসিকে তুমি ইগনোর করতে পারো না। কালকে তুমি দেখো সেটাই হলো। তুমি যখন 15-20 মিনিটে ম্যাচ হচ্ছে, যখন মোটামুটি আর্জেন্টিনার হাফে খেলা হচ্ছে, অনেক মানে ফিজিক্যাল ব্যাটেল তো আমরা দেখেছি, সেই সময় মেসির একটা দুটো ড্রিবল ছাড়া, ওকে ফাউল ছাড়া মেসিকে তুমি খুব একটা ইনভলভ হতে দেখছিলে না। পরবর্তী সময়ে যখন মানে স্ট্র্যাটেজিটা পুরো চেঞ্জ হলো, মেসি ডান দিকে চলে গেলো, উইংয়ে চলে গেল, রাইট উইংয়ে, তখন তুমি এই যে ইনভলভমেন্টটা ডিপল নামার পরে
এবং লাউতারো মার্টিনেজ নামার পরে এই যে তিনজনের একটা ওখানে, আর ম্যাকালিস্টার আর এনজোর গোলটা তো আমি বাদ দিলাম, ম্যাকালিস্টার, রড্রিগো ডি পল, মেসি আর লাউতারো মার্টিনেজ, এই যে লাস্ট 80 মিনিট থেকে 92 যতক্ষণ খেলা শেষ হলো, ওই যে ইংল্যান্ড ডিবক্সের মাথায় এই 4-5 জনের মধ্যে যে বল ঘোরাফেরা ছিন্ন ভিন্ন করে দিল মানে শেষ, মানে তখন ইংল্যান্ডের আর কিছু করে না, মানে ইংল্যান্ড তখন চাইছে যে একা খেলাটা শেষ হোক, 90 মিনিটটা শেষ হোক, তারপরে 30 মিনিট দেখা যাবে কি হবে। কিন্তু ওই যে পরপর অ্যাটাক, মেসির ওই রাইট উইংয়ে শিফট করা, মেসি যে ওই যে দেখতে পাচ্ছে যে আমি কাকে দেবো কাকে দেবো না, এই যে জায়গাটা অনেক সময় পেয়েছে, এই যে জায়গাটা ওকে ইংল্যান্ড দিয়ে দিল, মানে গিফট করলো মেসিকে এরকম একটা গিফট করা, মানে তো তুমি ম্যাচ তুলে দিলে। আরো একটা দেখো যে আমরা যতই লাতিন আমেরিকা এই ইস্যুটাকে সামনে আনি না কেন, কালকে কিন্তু আর্জেন্টিনা টিমের কতগুলো প্লেয়ার ভাবতো যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। হ্যাঁ একেবারে কতগুলো প্লেয়ার, ম্যাকালিস্টার লিভারপুলের, এনজো ফার্নান্ডেজ চেলসির, অ্যাস্টন ভিলায় খেলে আমাদের মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ হচ্ছে ইউনাইটেডে, রোমেরো হচ্ছে টটেনহামে, প্রায় সমস্ত প্লেয়ারই। এবং এখন হুলিয়ান আলভারেজ কিন্তু একটা সময় ম্যান সিটি খেলেছে। ফলে আমার মনে হয় কোথাও গিয়ে ওদের যে গেম প্ল্যানটা, মানে যে প্রিমিয়ার লিগ কিরকম সেট পিস আসতে পারে, কিরকম ফিজিক্যালিটি মানে থাকতে পারে মাঠে, সবকটাই মনে হয় ওদের আগে থেকে জানা ছিল, যেহেতু ওরা কিন্তু প্রতিপক্ষকে ভালো করে চেনে, ভালো করে চিনতো, জানতো, হোম টাস্কও সেভাবে করতে পেরেছে আর কি। আমি আরেকটা প্রশ্ন দুজনের কাছেই রাখবো, সেটা হচ্ছে যে এটা নিয়ে খুব চলছে যে লাউতারা মার্টিনেজকে পরে নামানো, এটা স্কালোনির একটা বড় চাল এবং সাকসেস পাচ্ছেন তিনি। কাল নামালো ঠিক 10 মিনিট আগে, ম্যাচ শেষ হওয়ার 80 মিনিটের মাথায় বোধহয় নামালো, তারপর ও যেটা করার করে দিল। তোমার কি মনে হয় যে আরো আগে থেকেই ওকে নামানো উচিত? এটা কেন স্ট্র্যাটেজি? না, আমার দেখো মানে যেহেতু মেসি ট্র্যাক ব্যাক করে না, আমরা আলোচনায় বলেছি যে যেহেতু হুলিয়ান আলভারেজ অনেকটা বয়সে কম এবং তার মধ্যে উদ্যমটা অনেক বেশি, ও ট্র্যাক ব্যাকটা করে, এই জন্য শুরু থেকে আমার মনে হয় না নামানোর আমরা দেখতে পাবো। ফাইনালেও আমি এখনই বলে দিতে পারি যে আবার কিন্তু সেই কি বলবো সুপার সাব, যেরকম তোমাদের স্পেনে আছে কি বলে যে মেরিনো। ফলে যে কোনো দলেরই কিন্তু একটা কি বলবো ওই তুরুপের তাস থাকে, একদম, যাকে আমি শেষ মুহূর্তে বাজিমাত করতে আমার করা দরকার। এবং আমার মনে হয় যেটা যে লাউতারো মার্টিনেজ যেটা করছে সেটা কিন্তু ও এতদিন ধরে ইন্টার মিলানের হয়ে করে এসছে। যদি তুমি ওর ইউটিউবে সমস্ত গোলের যে সংকলনটা দেখো, সেখানে কিন্তু প্রচুর ওর হেডার, ও কিন্তু হেডে দুর্দান্ত। এবং দেখো এই ধরনের রেম কিন্তু শেষ দিকে এমন হয় যে চারদিক থেকে কিন্তু কি বলবো যে ভাসানো ক্রস আসতে থাকে, তখন কিন্তু তোমার কাছে ওই সেই ছোট ছোট পাস খেললাম, মুভমেন্ট করলে তখন একটা মুড়িয়ার চেষ্টা থাকে। এবং এটা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হয়ে আসছে এই বিশ্বকাপে। তুমি দেখো না সবকটা ম্যাচেই কিন্তু বারবার ওকে দরকার পড়ছেই ওকে। ফলে এইটা একটা স্ট্র্যাটেজি, ওকে আমি আস্তিনে গুটিয়ে রাখলাম, যখন দরকার তখন আমি ওকে ছাড়বো। একটা বেঞ্চের শক্তি, বেঞ্চের যে গভীরতা, যে কোনো লিগ বলো, যে কোনো নকআউট টুর্নামেন্ট বলো, মানে একটা বড় ফ্যাক্টর। একদম, তোমার ট্রফি ভাগ্য কখনোই হ্যারিকেনকে হচ্ছে যে সাথ দেয় না। আমরা দেখেছি ও বায়ার্ন মিউনিখকে হয়তো জিততে পারে, কিন্তু ইংল্যান্ডের হয়ে কোথাও আটকে যায় দীর্ঘদিন। কালকে খুব নিষ্প্রভ লাগলো, বেলিংহাম তাও নড়াচড়া করছিল, বেলিংহামকে খুব কড়া ট্যাকেলে রাখছিল আর্জেন্টিনা, প্রচন্ডভাবে খাঁচাবন্দি করে রেখেছিল 3-4 জন মিলে। কিন্তু কেনও তো কোথাও গিয়ে তার এইসব জায়গায় তো হচ্ছে এরকম বড় তারকাদের জ্বলে ওঠার জায়গা, তো পাচ্ছে না। না, কালকে কেন বেলিংহাম দুজনকেই মানে একদমই অফ লেগেছে। মানে এরকম কোনো ব্যাপার নেই যে কেন খুব ভালো চান্স ক্রিয়েট করেছে বা কোনো থ্রু বল বাড়িয়েছে, সেটাও দেখা যায়নি। মানে প্রথম সেমিফাইনালে যেমন আমরা দেখেছিলাম ডেমবেলে, এমবাপে, অলিসে, মানে এদেরকে জাস্ট খুঁজে পাওয়া যাচ্ছে। এইখানে একটা কথা বলতে যে অলিভার কান কিন্তু আজকে মারাত্মক অভিযোগ করেছে, বলেছে যে হ্যারি কেন কোনোদিনই বড় ম্যাচের তারকা না। এবং এখানেই একটা মেসি রোনাল্ডোর সঙ্গে একটা গ্যাপ, মানে গোলের হয়তো তোমার মানে কি বলবো যে পুঁজি থাকতে পারে, প্রচুর গোল করেছো তুমি, কিন্তু এই বড় ম্যাচে জ্বলে ওঠা। আমি দেখো যে এনজো ফার্নান্দেজ চেলসির হয়ে কিন্তু আহামরি না, কিন্তু অবস্থা ভালো না, এবং ও কিন্তু সেই গুরুত্বপূর্ণ মোমেন্টে জ্বলে উঠছে। ফলে এই যে এফেক্টিভনেস একটা কোথাও গিয়ে কিন্তু হ্যারি কেনকে ওই যে একটা স্বীকৃতি, ওই যে একটা এলিট একটা ব্যাপার। এই গোলটা করার আগেও কিন্তু দূরপাল্লার দুটো শট তার আগে নিয়েছিল, হয়নি এই যে, কিন্তু হ্যারি কেনের আমি কালকে কোনো মুভমেন্ট নেই। এবং হ্যারি কেনের যেটা ইউএসপি এই সিজনে বলো বা তার আগে, ওই ডিপে নেমে আসা, গভীরে নেমে আসা, মিডফিল্ড থেকে লাইক কি বলবো যে কন্ডাক্টর, যে গোটা ম্যাচটাকে যে চালনা করা, কোথাও গিয়ে কিন্তু সেটা মানে নকআউট ফেজেই আমি বলবো যে অ্যাবসেন্ট, মানে দেখা যাচ্ছে না। না, আসলে ব্যাপারটা কি বলতো, আসলে ব্যাপারটা হচ্ছে মানে আমরা যারা ফুটবল দেখি তারা ভাবি যে কে গোল করলো, গোলটা কিভাবে হলো, কিন্তু একটা ফুটবল ম্যাচে গোলটাই কিন্তু মানে গোলটা লাস্ট কথা ঠিক, কিন্তু তুমি যদি গোলটা না করতে পারো, যেমন কালকের ম্যাচটায়, কালকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মেসি,
মেসি কটা গোল করেছে? গোলই করেনি, কোনো গোল করেনি, কিন্তু ও যেটা করেছে সেটার জন্য টিমটা জিতেছে। এবার তুমি এবার হ্যারি কেনের গোলের পুঁজি আছে, কিন্তু তুমি যদি এরকম একটা বড় ম্যাচে তুমি গোল পেলে না, হতেই পারে তুমি একটা ম্যাচে গোল পেলে না, কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকবে, সেই কন্ট্রিবিউশনটা কোথায়? ঠিক ঠিক। তাহলে এই যে রড্রির যে ব্যালন ডিওর পাওয়া নিয়ে যে বিতর্ক, ও কটা গোল করেছে, কিন্তু ওর তুমি পারফরমেন্স দেখো, ইভেন আমরা এই ওয়ার্ল্ড কাপের মতো রড্রির কটা গোল আছে? 0 গোল। হয়তো গোলের মানে ডিরেক্ট অ্যাসিস্ট ওর নেই। কালকে রূপক বলছিল কত পাস, 93%, কিন্তু বল মানে পাসিং অ্যাকিউরেসি দেখো, ট্যাকেল অ্যাকিউরেসি দেখো, ব্লকিং দেখো, এটাই তো ডিফাইন করে দেয়। ফ্রান্সের এগেন্সে সেটাই করলো, কিন্তু আটকে দিল পুরো ফ্রান্সকে। এবার হ্যারি কেনের ক্ষেত্রেও তাই, ও যেহেতু আরো একটু ট্র্যাক ব্যাক করে, নিচে থেকে আনে, ওর সেই ক্যাপাবিলিটি আছে, অবশ্যই ভালো প্লেয়ার, বড় প্লেয়ার, কিন্তু তুমি গোল পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু তুমি ওই চান্সটাও তুমি ক্রিয়েট করতে পারছো না। এবং আমার মনে হয় কি জানো তো, যে আমরা ম্যাচের আগে যখন আলোচনা করলাম যে মেসি কি জ্বলে উঠবে, আর্জেন্টিনা কি অন্যভাবে দেখা দেবে কিনা, তখন আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কথা বলেছি। একটার প্রসঙ্গ তুমি তুলেছিলে, যে মাঠের বাইরের রাজনীতি। আজকে কিন্তু দেখলাম যে ফিফা মানে সম্ভবত শাস্তি দিতে পারে, যে ওরা কিন্তু একটা ব্যানার নিয়ে মাঠের মধ্যে ঘুরছে, অকল্যান্ডের মালিক আমরা, এরকম একটা কিছু। ফলে ওটা কিন্তু মনের মধ্যে ছিল ওদের, ওই যে রক্তক্ষয়ী ইতিহাসটা। হতে পারে যে স্কালোনি ওইটা বলে ওদেরকে একটা ড্রেসিং রুমে তাতেই দিয়েছে। এটা হয়তো মারাদোনা করেছিল টানেলের মধ্যে, এটা মানে একদম কিংবদন্তির একটা ব্যাপার হয়ে গেছে। এইটা হয়তো আমরা আজ থেকে 2-3 মাস পরে জানতে পারবো যে কি পেপ টক দিয়েছিল। আর দ্বিতীয় কথা যেটা বলবো, যে মেসির একটা অন্য চেহারা ম্যাচ জেতার পর। আমার মনে হয় না বিশ্বকাপ জেতার পরে এতটা ওকে মানে আগ্রাসী দেখা গেছে। ও ওই মুষ্টিবদ্ধ হাত দিয়ে মানে এইভাবে বসে মানে কি বলবো, যে কামন করে গেল। এইটা একটা অদ্ভুত। আমার মনে হয় এটা মানে কি বলেছে, ইংরেজ মিডিয়া, যেমন ধরো জন টেরি থেকে শুরু করে, ওয়েন রুনি থেকে শুরু করে, জো কোল থেকে শুরু করে, সবাই বলেই দিয়েছিল হ্যাঁ, যে ওদের মুদ্রা দাবি হচ্ছে, যদি তোমরা প্লেয়ার বাই প্লেয়ার দেখো ইংল্যান্ড এগিয়ে, যদি তোমরা ফর্ম দেখো ইংল্যান্ড এগিয়ে, যদি তোমরা গতি দেখো ইংল্যান্ড এগিয়ে। এবং কেউ বলছে শুইয়ে দেবে, কেউ বলছে মানে হেরে গেছে, বিশ্বকাপ উঠে গেছে। মহাতারকাদের জ্বলে ওঠার জন্য এগুলো যথেষ্ট উল্টো কাজ করতে পারে। হ্যাঁ, জ্বালানি, এগুলো ব্যাকফায়ার করলো তো আলটিমেটলি। এবং এইটা মনে হয় কোথাও গিয়ে তাদেরকে একটা কি বলবো, যে উত্তর দেওয়া। অলরেডি কিন্তু রোমেরো বলা শুরু করে দিয়েছে যে আমি যখন কি বলে যে অবসর নেব, আমি গ্যারি নেভেলের মতো অপদার্থ এবং নির্বোধ হতে চাই না। মানে এইগুলো এবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই যে স্পার্কটা কোথাও গিয়ে ওদেরকে মনস্তাত্ত্বিকভাবে নামিয়ে দিতে চাওয়ার যে ট্যাকটিক্সটা, এটা কোথাও গিয়ে একটা ব্যাকফায়ার করলো আমার মনে হয়। কিন্তু কালকে মাঠেও দেখা গেছে, মানে মেসির সঙ্গে বেলিংহামের একটা, এবং আমার মনে হয় যেটা এই যে ফিজিক্যাল একটা যে হস্টাইল একটা অ্যাটমসফিয়ার দেখা গেল মাঠের মধ্যে, গ্যালারিতে তো ছেড়ে দাও, মাঠের মধ্যে কোথাও গিয়ে কিন্তু এটাও একটা কারণ। হয়তো যদি ওরা ওই কথাগুলো না বলতো, মানে এই আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে থাকেনি। এবং আমি যতটা মনে করি আগের বিশ্বকাপে এতটা ফিজিক্যাল আর্জেন্টিনা খেলেনি, কিন্তু খেলেনি। তুমি দেখো না ফ্রান্সের বিরুদ্ধে মোটেও খেলেনি এতটা আগ্রাসী, এবং কালকেটা অন্য একটা তেজ নিয়ে নামলো। এবং আমি জানি না, আমার কোথাও গিয়ে কালকে আর্জেন্টিনার খেলা এক এক সময় প্রথম দিকে ফার্স্ট হাফে যখন বেলিংহামকে মনে হচ্ছিল আরে এ কি আমাদের প্যারাগুয়ে খেলছে না। একদমই তাই, মানে প্রচন্ড আগ্রাসী একটা খেলা। এবার আরেকটা বিষয় দেখো, যে টুখেল যতক্ষণ ছিল মানে তাকে নিয়ে এত সুনাম মাতামাতি সবকিছু, একটা হারই, ফুটবলটা এমনই, একটা হারই সবকিছু পরিবর্তন করে দেয়। এবার কি ওইসব প্রসঙ্গ উঠে আসতে পারে যে ফোডেনকে কেন নিল না? এটা হবে। এবং তুমি দেখো না, মানে ও মানে ছোট ছোট ইঙ্গিত তো দিয়ে রাখে বড় বড় কোচরা। যেমন ধরো টুখেল এখনই বলা শুরু করলো যে জিতলে প্রশংসা হয়, হারলে পরে ক্রিটিসিজম হবেই। তো এবার দেখো কোনো রকমে যদি দেখো 80 মিনিটের পর ধরো বারে লাগলো, এদিক ওদিক বল গেল করে, কোনো রকমে যদি ইংল্যান্ড 1-0 জিতে যেত, টুখেলের ওই মুভগুলোকেই কিন্তু আমরা বলতাম মাস্টার ক্লাস। তখনই কিন্তু আমরা বলতাম যে সেই সময় যদি আগ্রাসন দেখাতো, তখন কিন্তু ইংল্যান্ড হেরে যেতে পারতো। ভাগ্য ভালো টুখেল ওরকম একটা রণনীতি ডিফেন্সিভ খেললো। হ্যাঁ, মানে এই সুতরাং আমাদের তরফ থেকে এইটুকুই বলার যে অত বড় একজন কোচ, হ্যাঁ, এত কিছু জিতেছে, হ্যাঁ দিনটা খারাপ গেছে, ইংল্যান্ড হেরেছে, বিদায় নিয়ে সমালোচনা নিশ্চয়ই হবে, কিন্তু কোথাও গিয়ে টুখেলকে কোচ হিসেবে নস্যাৎ করাটা সেটা ঠিক হবে। হয়তো তার কাছে অপশনও ছিল না, কারণ আর্জেন্টিনা মানে হয়তো ভাবতে শুরু করে দিয়েছিল টুখেল তখন, যে এই আর্জেন্টিনা গোল খেলো, ব্যাস এবার একটা অন্য একটা দলকে আমরা দেখে আমি যতটা ডিফেন্সিভ খেলি। এবং এটা কিন্তু মেক্সিকোর এগেইনস্টে ফল দিয়েছে। তুমি মনে করে দেখো, মেক্সিকোর বিরুদ্ধে কিন্তু যখন 10 জন হয়ে গেল, তখন যুক্তি ছিল এটাই যে তখন ইংল্যান্ড টিম 11 টিমের ছিল, মানে 11 জনে ছিল, 10 জনে খেলছিল। কিন্তু এই যে ফরম্যাটটা মানে কি বলবো, যে কিন্তু তখন দিয়েছিল কাজে, কালকে দিল না একেবারেই। সেটা আরেকটা বিষয় দেখো, যে মারাদোনার সেই 1986, তারপর 1990তেও ফাইনালে উঠেছিল, আর সেই জার্মানি ছিল।
হয়নি। কিন্তু এবার ইতিহাস গড়া, যেটা ব্রাজিল করেছিল 1958 এবং 62, তাই তো? ভুল না বলি। এই ইতিহাসের হাতছানি, এটা কি কোথাও একটা মেসিদের উপর বাড়তি চাপ? আবার চাপ হবে না, আমি একদমই মনে করি না, কারণ চাপ হলে এতক্ষণে এর থেকে অঢেল চাপ নিয়ে তারা আগে আউট হয়ে যেত। চাপ একদমই হবে না, বরঞ্চ আরো উজ্জীবিত করবে আমার যেটা মনে হয়। মানে আমার মনে হয় যেটা ইংল্যান্ড, যে আমি আর্লি একটা প্রেডিকশন করতে চাই যে ইংল্যান্ডকে এভাবে হারানোটা এবং সো কল্ড বড় টিমের বিরুদ্ধে আর্জেন্টিনা অসফল বা এখনো পর্যন্ত বিশ্বকাপ অপরীক্ষিত, সুতরাং যদি কখনো ফেস করে তাহলে আগেই আউট হয়ে যেত, এই যে একটা ভ্রান্ত ন্যারেটিভ বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটার একটা যোগ্য জবাব যখন দিতে পেরেছে, আমার মনে হয় এইবার আরও তীক্ষ্ণ, ধারালো এবং আরো আগ্রাসী একটা আর্জেন্টিনাকে আমরা ফাইনালে দেখতে চলেছি। আরো চার্জ। আমারও তাই মনে হয় যে এখানে চাপের কোনো ব্যাপার নেই, কারণ চাপটা এই ম্যাচে দেখো, এই ম্যাচে তো একটা চাপ ছিলই যে এতদিন ধরে সমালোচনা হচ্ছিল যে ছোট টিম, মানে তথাকথিত ছোট টিমের এগেনস্টে খেলেছো, এবার তুমি ইংল্যান্ড, একটা ফর্মেট টিম, একটা ভালো টিম, বেটার টিম, সেই টিমের এগেনস্টে আর্জেন্টিনা খেলছে, তার থেকেও হচ্ছে মাঠের বাইরের চাপ ছিল ইংল্যান্ডের এগেনস্টে। ওদের ইংল্যান্ড আর্জেন্টিনার ইতিহাস, মারাদোনার পেপটক, তার ইতিহাস, সেই টোটাল চাপটাকে সাপ্রেস করে আর্জেন্টিনা 1 গোলে হারছিল, 2-1 কামব্যাক করে জিতেছে। এই ম্যাচের থেকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনার কাছে চাপ হবে বলে আমি মনে করি। আরো একটা আমার মনে হয় যেটা, যে ডিফেন্স নিয়ে আমিও সংশয় ছিল, সন্দেহ ছিল এবং বাকি সবাই বলেছিল, সেই রোমেরো চাপের মুখে একটা ইয়েলো কার্ড পেয়ে গেছিল, মানে ভেবে দেখো, এবং মার্তিনেজও কিন্তু একটা ইয়েলো কার্ড পেয়েছিল। দুটো সেন্ট্রাল ডিফেন্ডার ইয়েলো কার্ড পাওয়া সত্ত্বেও যে রেড কার্ড দেখলো না, এবং একটা পরিণতি দেখিয়ে দলকে, মানে বলা যেতে পারে ওদের কোনো চাপের মুখে ফেলতেই পারলো না একদম ইংল্যান্ড। আমার মনে হয় এইটা কোথাও গিয়ে দল হিসাবে আর্জেন্টিনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, যে আমাদের ব্যাকলাইন দেখো, ব্যাকলাইন যদি তোমার সিকিউর হয় না, ওই টিমের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া একদম। ব্যাকলাইন যদি তোমার, যেমন ধরো এই সিজনে দেখো না, হাতে গরম উদাহরণ, আর্সেনালের ব্যাকলাইন এতটা স্ট্রং, গ্যাব্রিয়েল এবং সালিবা দুজনে এতটা ওদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে যে লিগের শেষ পর্বে যখন, মানে জানো তুমি নিশ্চয়ই যে আর্সেনাল আগের বেশ কয়েকবার 3-4 বার সেকেন্ড হয়েছে, এই সিজনে কিন্তু তারা একটা ধারাবাহিকভাবে কিন্তু দুমড়ে দিল, কারণ ওরা কিন্তু আগের সিজনগুলোতে লাস্টের দিকে গিয়ে কি হতো, ওরা ফসকে যেত। এইবার যেই ওদের ডিফেন্সিভ লাইনটা কি বলবো যে ক্লিক করতে শুরু করলো, ওরা কিন্তু অন্য একটা আর্সেনাল লিগ টেবিলে দেখাটা কমফোর্টেবল একটা ডিফারেন্স রেখে গেছে সব সময়। এবং মেসি কিন্তু কোথাও গিয়ে এটা শিখে, আমি যেটা মনে করি যে মানে একটা কোথাও গিয়ে ওর মাথায় কিন্তু ঘুরতে থাকবে যে না, আমার ব্যাকলাইন আছে, আমার ডিফেন্ডাররা, আমি যদি মানে কি বলবো যে পজিশন লুজ করি, তাহলে আমার ওরা খামতিটা পুষিয়ে দিতে পারবে, ফলে একটা মুভ নিয়ে দেওয়া যাক, একদম দেখা যাক, একটা ছোট টার্ন নিয়ে দেখা যাক। এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা বাড়তি ঝুঁকি মেসি নিতে চাইবে স্পেনের এগেনস্টে, কোথাও গিয়ে কিন্তু এটা আর্জেন্টিনার জন্য একটা বড় পজিটিভ আমার মনে হয়। এবং কারণ দেখো না, মানে মেসিকে তুমি যতটা মুক্ত রাখতে পারবে, যতকে ফ্রি রাখতে পারবে, তত তুমি আসল মেসিকে খুঁজে পাবে। এখন মেসির মাথায় যদি ঘুরতে থাকে আমি যদি এখানে বল হারাই তাহলে কিন্তু আমরা একটা গোল খেয়ে যেতে পারি, তাহলে তুমি কখনো একটা পরিচিত মেসিকে তুমি পাবে না, একটা চাপের মধ্যে থাকবে আর কি কোথাও গিয়ে। এবং এবার লক্ষ্য রবিবারের ম্যাচ, দর্শকরা মুখিয়ে রয়েছেন আর্জেন্টিনা স্পেন ম্যাচের জন্য। আজ আমরা সেই আলোচনায় এলাম না, আমরা জাস্ট শেষ করলাম গতকালের ম্যাচের পোস্টমর্টম নিয়ে আমরা বসেছিলাম, কিন্তু শেষ অর্ধে আর্জেন্টিনাকে নিয়ে বললাম, এবার স্পেনকে নিয়েও তো বলতে হবে। কাল পরশু আমরা ধারাবাহিকভাবে এই ভিডিও করে যাব আপনাদের জন্য, ফাইনালে কি হতে পারে, কি স্ট্র্যাটেজি হতে পারে দুই কোচের, এবং যাবতীয় যেভাবে আমরা ফুটবল আড্ডায় বিশ্লেষণ করি সেভাবে। আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই। চোখ রাখুন সব খবর দেখার জন্য দ্য ওয়ালে।